আপনি 3% দিয়ে কি করলেন? আজকে মার্কেটটাকে ফ্লোর প্রাইস মনে করাই দিলেন। আপনি ডিভিডেন্ড ল কেন ইনকামের 35% করবেন? রিটেন ইনকাম 102টা আজকে বায়ারলেস। আমরা বিনিয়োগকারীরা দেখতে চাই আপনি অ্যাসোসিয়েট অক্সিজেন একমি ল্যাবরেটরিজকে ধরছেন কিনা, আপনি আইন চেঞ্জ করেন, আপনি মার্জিন আইন চেঞ্জ করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেডিং উইথ ফুয়াদ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা নিয়েছি। আমরা জানি ফ্লোর প্রাইস যখন ছিল তখন মার্কেটটা কেমন ছিল। আমরা জানি যখন 2% ছিল, আই মিন প্রাইস 2% ডাউন হতে পারবে কিন্তু আপ হতে পারবে 10%। আমরা এরকম পরিস্থিতি আমরা দেখেছি। ঠিক যখন ফ্লোর মার্কেটটা তুলে দেওয়া হলো, যখন ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হলো, যখন মার্কেটটা একটা সেটেলমেন্টে আসছিল এবং ধীরে ধীরে প্রত্যেকটা শেয়ার তার নিজের মতো করে গতি তৈরি করছিল, ঠিক এরকম একটা সময়ে 3% ডাউন হতে পারবে একটা মার্কেট, এরকম একটা রুল দেওয়া হলো, যেটাকে আসলে আমরা বলতেই পারি এটাও একটা ফ্লোর মার্কেট, বা এটাও আসলে ফ্লোরটাকে আমি বেঁধে দিলাম। তো এই যে 3% একটা রুলস করা হলো হুট করে, একদম কোনো রকম কোনো নোটিশ ছাড়া, এইটা আসলে বিনিয়োগকারীর কতটা পক্ষে, এই সিদ্ধান্তটা বিনিয়োগকারীর কতটা পক্ষে? ধন্যবাদ আলী ভাই। এটা একবারে 1% বিনিয়োগকারীর পক্ষে না। আপনার প্রথম রাইট আমি দিয়ে দিলাম। এটা কিভাবে করা হয়েছে আমি জানি না। আমি এইটা নিয়ে কথা বলার আগে আপনি যেটা বলছেন, আমাদের যে 2%-এর যে অভিজ্ঞতাটা, ওইটা কিন্তু ফ্লোর থাকা অবস্থায় ওইটা করা হয়েছিল। আপনার মার্কেটটাকে কয়েকটা ভাগে ভাগ করছে, কিছু শেয়ারের ফ্লোর তুলে দিয়ে 2% করা হয়েছিল। তো 2% যখন করা হইলো, দেখা গেছে আপনার ভাবছে যে এগুলো 2% নামবে, তারপর বায়ার আসবে, আস্তে আস্তে নিচে নেমে বায়ার এসে এগুলো বোধহয় ঠিক হবে, টার্গেটটা ছিল এইটা। কিন্তু এইটা সফল হয় না। এই কারণটা কি? আমাদের মার্কেট ট্রেডিংটা আগে বুঝতে হবে। এইখানে আমি সরাসরি বললাম যে এই 3% বিনিয়োগকারীর বিপক্ষে, মার্কেটের বিপক্ষে। এটার কারণটা কি? আপনার আমাদের যে স্টক মার্কেট যখন আপনার নেগেটিভ প্লে করুক আর পজিটিভ প্লে করুক, একটা মার্কেট কিন্তু অল ওভার নেগেটিভ থাকে না। আপনি দেখবেন যত খারাপ বাজার হোক সেখানে কিন্তু পজিটিভ শেয়ারও আছে। যেমন আমি যদি গতকালের মার্কেটের সাথে আপনি আজকের মার্কেটের আপনি পার্থক্য দেখেন, আমাদের গতকালের মার্কেটে কিন্তু একটা শেয়ারও বায়ারলেস ছিল না, একটা শেয়ার না। আপনার অ্যাডজাস্টমেন্টের জন্য যেমন সিটি ব্যাংকের একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, 16% ডাউন হয়েছে, তার 25% একটা ডিভিডেন্ড ছিল, 12% মেইনলি অ্যাডজাস্টমেন্ট, আর বাকিটা হচ্ছে আপনার ডাউন 3.5% যেটা, সেটা কিন্তু ডাউন, মানে ক্যাশ ডিভিডেন্টের কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় না। তার 12.5% ছিল আপনার স্টক ডিভিডেন্ট। এরপর যদি আমি দেখি কেপিপিএল এর 10% ডাউন হয়েছিল, কিন্তু ডাউন হইলেও তার বায়ার ছিল, আপনার লাস্ট পর্যন্ত তার বায়ার ছিল। তো আপনি ফ্লোর তুলে দিচ্ছেন মানে কি? ফ্লোর যে আপনি তুলছেন, বাজার ডাউন হবে এটাও আপনি জানতেন। আমি কিছু স্টেটমেন্টও দেখলাম 500-600 ইন্ডেক্স ডাউন হবে, এটা উনি নিজেই বুঝতে পারছেন। তো 500-600 জায়গায় 1000 ইন্ডেক্স ডাউন হয়েছে। বাজার যখনই আপনার এই যে বাজার লাস্ট ডেতে যে ডাউন হইল, এখন কথা হচ্ছে আপনি যদি এই 3% দেন, তাহলে ফ্লোর যখন উঠাইছেন তখন কেন ইমপ্লিমেন্ট করলেন? রাইট, প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। আসলে আমি এখন এই জায়গায় যাওয়ার আগে কিছু কথা বলা উচিত। যেমন আমাদের মার্কেটটা আসলে মূল জায়গাটা জানতে হবে আলী ভাই। এটা বিনিয়োগকারী কিন্তু জানে, তারপরেও যদি কেউ কোনো বিনিয়োগকারী ক্লিয়ার না থাকে আমি জিনিসটা বলি। বিএসসির কাজ কি, বিএসসিসির কাজ কি, এটা যদি আমরা না জানি তাইলে প্রবলেম। বিএসসির কাজ হচ্ছে প্ল্যাটফর্ম কি? আমরা যে ট্রেডিং করি, তার মানে এইখানে যত ধরনের ট্রেডিং ল আছে এই সব কিছু অ্যাপ্লাই করবে ডিএসসি, নট বিএসসিসি। আমি কি আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি? একদম ক্লিয়ার। ডিএসসির কাজ হচ্ছে তার প্ল্যাটফর্ম। খেয়াল করেন, ডিএসসির কাজ হচ্ছে বিনিয়োগকারী বাড়ানো, বিএসসিসির কাজ না। ডিএসসির কাজ হচ্ছে তার বিনিয়োগকারী। ডিএসসি হচ্ছে মেম্বারশিপ। এই যে ব্রোকারেজ হাউস, আমরা মার্চেন্ট ব্যাংক যাই বলি, প্রত্যেকটা মানুষের মেম্বারশিপ আছে। আপনার কোনো ব্যাংক ডিএসসির মেম্বারশিপ ছাড়া সে মার্চেন্ট ব্যাংকিং আপনার রোল প্লে করতে পারবে না। আবার ব্রোকারেজ হাউস উইদাউট মেম্বার আপনার রোল প্লে করতে পারবে না। তার মানে কি? এটা একটা মেম্বারশিপ, একটা বোর্ড আছে।
এখন কথা হচ্ছে আমি এই বোর্ড শক্তিশালী কি দুর্বল এই দিকে আমি যাব না, এই প্ল্যাটফর্ম আমি বেসিক জায়গায় যাই। এই প্ল্যাটফর্মে ট্রেডিং কিভাবে হবে, বিনিয়োগকারী কিভাবে বাড়ানো হবে, বিনিয়োগকারীর স্বার্থ কিভাবে রক্ষা করা হবে ট্রেডিং এর ক্ষেত্রে, আমি বলতেছি এগুলো সব ট্রেডিং এর ক্ষেত্রে। প্ল্যাটফর্মে যেহেতু এটা ট্রেডিং, যখন আপনি একটা কোম্পানি অনুমতি দিলেন সেটা ডিফারেন্ট ইস্যু, কোম্পানির কাজ কিন্তু ভিন্ন। যখনই মার্কেটে চলে আসলো ডিএসসির কাছে, বিএসসিসি একটা কোম্পানির অনুমোদন দিবে, দিয়ে ডিএসসির কাছে হ্যান্ড ওভার করবে। এই যে হ্যান্ড ওভার করলো এরপরে এখানে বিএসসিসির কোনো কাজ নাই, এখানে টোটাল প্ল্যাটফর্মটা হচ্ছে ডিএসসির। ডিএসসি ট্রেডিং ফরম্যাট কি হবে, ট্রেডিং টাইম কি হবে, ট্রেডিং এর আপনার ল কি হবে, 2% কমবে না 3% কমবে না 10% কমবে, বা আপনার এটা আপনার কি বলে যে কোনো ল আছে ট্রেডিং ল, প্রত্যেকটা রুলস অ্যাপ্লাই করবে ডিএসসি, নট বিএসসিসি। এখন বিএসসিসির কাজ কি? তাহলে বিএসসিসির কাজ কি দেখেন, বিএসসিসি হচ্ছে একটা মনিটরিং বডি। বিএসসিসির কাজ হচ্ছে কোনো একটা কোম্পানি মার্কেট থেকে টাকা তুলতে চাচ্ছে আইপিওর মাধ্যমে, বিএসসিসি তার টিম আছে, তার আপনার এটা অডিট করার টিম আছে, অডিট করে কোম্পানির ভ্যালুয়েশন রাইট আছে কিনা তার সেই টিমও আছে, সিএ ফার্ম আছে, কিছু অ্যানালিস্ট সিএ ফার্ম আছে, সিএ ফার্ম দিয়ে এইটাকে তার ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি আছে কিনা, বিনিয়োগকারীকে ঠগাবে কিনা, মালিক পক্ষ কেমন, সব কিছু ক্লিয়ার করে এই একটা কোম্পানি মার্কেটে আনার দায়িত্ব বিএসসিসির। খেয়াল করেন আপনি, আমি আরেকদিন বলার চেষ্টা করছিলাম, ধরেন বিএসসিসি XYZ একটা কোম্পানি অনুমতি দিল, ডিএসসি চাইলে এই কোম্পানি ট্রেডিং এ নিতে পারবে না, ডিএসসি যদি চায়। ওকে, বিএসসিসি ফোর্সও করতে পারবে না। ওকে, তার মানে ডিএসসির পাওয়ার কোন লেভেলের আমি যেটা বলছি, কারণ তার প্ল্যাটফর্মটা আমার। ধরেন আপনার একটা জিনিস আমি নিব না, আমার পছন্দ হয় নাই, আমারও ডিএসসিরও কিন্তু অডিট টিম আছে। ধরেন বিএসসিসি প্যারালাল, সে কিন্তু প্রাইভেট টিম, সেও কিন্তু এটা অ্যানালাইসিস করে না। এই ধরনের কোম্পানি একবার এরকম হয়েছিল, ডিএসসি আপনি নিতে চায় না, আমার শেয়ারের নামটা মনে নাই এক্সাম্পল দেওয়ার জন্য, একবার সম্ভবত কপারটেক কোম্পানি বিএসসিসি অনুমতি দিছে, আপনার ডিএসসি বলে দিচ্ছে আমি নিব না, এই কোম্পানি আমি নিব না, মেবি কপারটেক, যাই হোক। তার মানে কি ডিএসসির যথেষ্ট পাওয়ার আছে এই ব্যাপারে কথা বলার। এখন আপনি এই যে কালকে আমি নিউজ দেখলাম, এটা বিএসসিসির নিউজ, 3% ফ্লোর ছিল বিএসসিসির নিউজ, 2% ছিল বিএসসিসির নিউজ, 3% আজকে এটা বিএসসিসির নিউজ। বিএসসিসি তো ট্রেডিং করে না, বিএসসিসির কাজ তো ট্রেডিং না, না তারা তো জানে না মার্কেট প্রাইস কি হবে, এটা বিএসসিসির কাজ না। দেখেন যেটা তার কাজ, বিএসসিসির কাজ হচ্ছে একটা কোম্পানি 1 টাকা 59 পয়সা ইপিএস, আপনার অ্যাসোসিয়েট অক্সিজেন, তারপর আপনার একমি ল্যাবরেটরিজ, এই দুইটা শেয়ারের আপনার ইনকাম 1 টাকার উপরে, 15-16% তার ইনকাম, তার শেয়ার অনুযায়ী। ধরেন 10 টাকার শেয়ার 15% ইনকাম, মানে 1.5 টাকা ইনকাম আছে। তো 1.5 টাকা ইনকাম নিয়ে একটা দিচ্ছে সম্ভবত 1% ডিভিডেন্ড। এই 1% ডিভিডেন্ড কেন দিল এইটা দেখার দায়িত্ব বিএসসিসি, খেয়াল করছেন? এখন 1%, এখন ধরেন ডিএসসি যদি মনে করে যে এই কোম্পানি 16% 15% ইনকাম নিয়ে 1% দেয়, আমি এটাকে রাখবো না আমার প্ল্যাটফর্মে, ডিএসসি চাইলে পারে। ওকে, যে বিএসসিসি তোমার কাজ, তুমি এদেরকে ঠিক করো, এদের ডিভিডেন্ড পলিসি ঠিক করো, তারপর আমার প্ল্যাটফর্মে দাও। এখন আমার কথা হচ্ছে, আমি যে কথাগুলো বলতেছি আপনি এখন যাই আপনার ধরেন, তার মানে আপনি কাজটা বুঝছেন। বিএসসিসির কাজ হচ্ছে, যেমন আমরা এই যে যেমন সেদিন একটা প্রশ্ন আসছিল আপনার ইউনাইটেড ইয়ার আপনার কোম্পানি লস খাইতে খাইতে মার্কেট থেকে আউট হয়ে গেল, পিএলএফ যেমন নাই হয়ে গেছিল 2 বছর পরে 3 বছর পরে আবার প্ল্যাটফর্মে আসছে, এখন আপনার কিন্তু লসই তো আছে। এখন ব্যাপার হচ্ছে এই যে কোম্পানি লস খাইতে খাইতে নাই হয়ে যায়, এই কোম্পানি আপনি অনুমতি দিলেন কেন? এই যে ইউনাইটেড ইয়ার অনুমতি কিভাবে পাইল, এটাই কিন্তু ছিল আপনার মূলত প্রশ্ন। যেহেতু আপনার শেয়ার মার্কেটে একটা কোম্পানি লস খাইলে, আমি যেটা বলছি বিনিয়োগকারী টাকা ফেরত পাবে না, তার মানে বিএসসিসি কতটা অ্যালার্ট হইতে হবে একটা কোম্পানি অ্যাপ্রুভাল দেওয়ার ক্ষেত্রে, যে এই কোম্পানি বিনিয়োগকারীর টাকা মেরে চলে যেতে পারে। তো আমার বিএসসিসির মনোযোগ হবে এই জায়গায়। বিএসসিসির মনোযোগ আজকে মার্কেট পড়ে যাচ্ছে, এটা বিএসসিসির কাজ না। বিএসসিসির কাজ ফান্ড আনা না, বিএসসিসির কাজ পার্টিসিপেন্ট বাড়ানো না, বিএসসিসির কাজ রোড শো না, বিএসসিসির কাজ এগুলো কিচ্ছু না।
আপনি ফরেন ইনভেস্টমেন্ট বিএসসি আনার কাজ না, এই কাজটাও ডিএসসি, এই রোড শো করবে ডিএসসি। তো আমরা যখন একজনের কাজ আরেকজন নিয়ে নেই, তখন আরেকটা তো আপনার আপনার ডেড বডি হয়। তো আপনি যদি ডিএসসি কে ডেড বডি করে রাখেন, একটা প্রাইভেট বডি, সে একটা মেম্বারশিপ নিয়ে বিশাল একটা প্ল্যাটফর্ম তৈরি করছে, তার প্ল্যাটফর্মই নাই। আপনার সরকার তার প্ল্যাটফর্ম নিয়ে নিছে গ্রামীণ ব্যাংকের মতো। আপনি সব যদি আপনি নিয়ে নেন তাহলে তো হবে না, আপনি যার কাজ তাকে করতে দেন। তো এইটা গেল একটা। আর আপনি যেমন আমি যদি আপনার কাজ করি, তাহলে আমার কাজ কিন্তু আমার দেখা হবে না। এখন 1% ডিভিডেন্ড, একমি ল্যাবরেটরিজ আর এই যে নতুন কোম্পানি আসছে আপনার কি বলে অ্যাসোসিয়েট অক্সিজেন, আপনি এদেরকে কি করছেন? আমরা বিনিয়োগকারীরা দেখতে চাই আপনি অ্যাসোসিয়েট অক্সিজেন, একমি ল্যাবরেটরিজ কে ধরছেন কিনা। যে নতুন কোম্পানি, সে 10% কমিটমেন্ট দিয়ে আসছে 3 বছর। আমি যতদূর জানি 3 ইয়ার্স একটা কোম্পানি 10% মিনিমাম ডিভিডেন্ড দিবে, এই ধরনের কন্ডিশনে মার্কেট থেকে টাকা তুলে। কন্ডিশন যাই হোক, আমি ভুল হইতে পারি, বাট আপনার একটা কোম্পানি 16% ইনকাম নিয়ে কখনো 1% দুষ্টামি করতে বসছে বিনিয়োগকারীর সাথে? আপনি মার্কেট ভালো হবে কিভাবে? আপনি মার্কেট ভালো হইতে গেলে ডিভিডেন্ড পলিসি ভালো করেন, আপনি ইনকাম, আপনি অডিট ফার্ম ভালো করেন। আপনি একটা কোম্পানি 10 টাকা ইনকাম করতেছে, দেখাচ্ছে 25 পয়সা। আপনার এটি আগে কখনো দেখিনি আলী ভাই। আপনার 10 বছর আগে যদি আপনি শিবলি সাহেবের আগের বাজারে যদি আপনি যান, 3% ডিভিডেন্ড দিতে শুধুমাত্র বিডি অটোকারকে আমি দেখছি। আপনার এখন 0.25 ডিভিডেন্ড আছে, কবে জানি শুরু করে 0.1%। 0.25 হোয়াট ইজ ডিভিডেন্ড? এটা বিনিয়োগকারীর সাথে মস্কারা না? আপনি নীল ডিভিডেন্ড দেন। একটা কোম্পানি যদি সে রিজার্ভে টাকা রাখে, নীল ডিভিডেন্ড দেয়, প্রবলেম নাই, কোম্পানির স্ট্রেংথ থাকবে, সে পরের বার ডিভিডেন্ড দিবে, শক্তি পাবে। কিন্তু একটা নতুন কোম্পানি তো ভাই আমি মানবো না। আপনি নতুন কোম্পানির ডিভিডেন্ড নিয়ে পেপার পত্রিকায় আপনার কোনো অ্যাকশন নাই, আপনি তাদেরকে জেলে নেন না। আপনি এই যে কালকে স্টেটমেন্ট দিচ্ছেন, কি বলে ওটাকে, আপনার চক্র মার্কেট ফলাচ্ছে। ভাই আমার চক্র মানে কি জানেন? আমরা মানে হিডেন একটা জায়গায় চাপায়া দেওয়া। চক্র কে ভাই? আপনার মার্কেট, শেয়ার মার্কেট, পৃথিবীর সব জায়গায় একটা মিনিমাম পার্সেন্টেজ ম্যানিপুলেশন হবেই। আমরা স্টেটমেন্ট ম্যানিপুলেশন নিয়ে আমরা কথা বলি না, স্টেটমেন্টও ম্যানিপুলেশন হবে। আপনি দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কি আইসক্রিম খায়? আপনার মানুষের তো একটা লজিকের জায়গা আছে। আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি কেউ আইসক্রিম খায়? তাহলে আইসক্রিমের ইনকাম কিভাবে বাড়বে? আপনি দেখেন তারপরে যদি আপনার জুন, জুলাই, আপনি কি বলে এপ্রিল, মে, জুনে যে ইপিএস আসবে, তখন যদি আপনি খারাপ দেয়, আপনি মানুষ লজিক বুঝবে কিভাবে? আপনি এগুলো নিয়ে কাজ করেন। আপনি যে একটা কোম্পানি যে ইনকাম দিচ্ছে, তার ইনকামটা লজিক্যাল কিনা, এটা যদি বেশিও দেয়, কেন বেশি দিচ্ছে, সে রাইট ইনকামটা দিল কিনা, এইটা দেখার দায়িত্ব বিএসসির। সে আপনার রাইট ডিভিডেন্ডটা দিল কিনা। আপনি ডিভিডেন্ড কি করছেন? আপনি ডিভিডেন্ড ল কেন ইনকামের 35% করবেন? রিটেন ইনকাম কি? ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, ইনকাম ট্যাক্স, ডিভিডেন্ড সব বাদ দিয়ে একটা কোম্পানির যে পোর্শনটা থাকে, এটা রিটেন ইনকাম আমরা যেটা বুঝি। এখন ওইটার যদি 35% আপনি ল করেন, আপনি কিভাবে একটা বিনিয়োগকারী, আপনি ইনকামের কেন 70% করবেন না? আপনি আইন চেঞ্জ করেন, আপনি মার্জিন আইন চেঞ্জ করেন, আপনি ফ্লোর তুলছেন 2 বছর পরে ডাউন হচ্ছে, বিনিয়োগকারীর পেইন আছে, ভাই এটা তো আমরা বুঝি, বিনিয়োগকারীর পেইন আছে। আপনি 3% দিয়ে কি করলেন? আজকে মার্কেটটাকে ফ্লোর প্রাইস মনে করাই দিলেন। আজকে যেমন আমি এক্সাম্পল দিই আলী ভাই, আসলে দুঃখের কথা একটা জিনিস কি, আমরা তো মার্কেটে ট্রেডিং নিয়ে কাজ করি। একটা জিনিস আমার যেমন 102টা আজকে বায়ারলেস, আপনি ফ্লোর তোলার পরে ডাউন হচ্ছে, ঠিক আছে, ডাউন লেভেল যখন হাই ছিল তখন তো আপনি বসান নাই। ফ্লোর যখন তুলছেন আপনি তখন 3% দিলেন না। আপনি যখন আপনার ডাউন প্রায় শেষ, সমাধান হয়ে যাচ্ছে, আপনি ফান্ড নিয়ে কাজ করেন। আপনি সরকার থেকে ফান্ড নেন যে আমাদের মার্কেটে ফান্ড ক্রাইসিস আছে, আপনি মার্চেন্ট ব্যাংকের সাথে বসেন, আপনি ফান্ড ক্রাইসিস দূর করেন, এই মার্কেটে ফান্ড দরকার, আপনি এই জায়গায় কাজ করেন। আপনি করলেন কি, বায়ারলেস করে দিলেন 102টা কোম্পানি। আজকে এই যে বায়ারলেস হওয়াতে যেটা হয়েছে, স্টেটমেন্ট চেঞ্জ হয় না আলী ভাই? ফর এক্সাম্পল দেখেন, আজকে ইউনাইটেড ফাইন্যান্সের একটা স্টেটমেন্ট চেঞ্জ হয়েছে। তার কি, আমরা ধরেন 11 পয়সা তার থার্ড কোয়ার্টার ছিল, এটা এক্সপেকটেশন অনুযায়ী তার ইনকাম দেখাইছে 76 পয়সা, অনেক বেশি। তার মানে লাস্ট কোয়ার্টারে তার 65 পয়সা বাড়ছে, 6% সে ডিভিডেন্ড দিছে, যেটা আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম নীল। আজকে দেখবেন আপনি যদি ডিমান্ডে যান, আপনি যদি বাই চেঞ্জে যান, টপ 1-এ দেখবেন আপনি ইউনাইটেড ফাইন্যান্স।
ডিমান্ডে ছিল, মানে আপনার পার্সেন্টেজ বাড়ার ক্ষেত্রেও সে হাইস্ট লেভেলে ছিল, ও নাম্বার 1। সো আমি এখন দেখেন, আমি ধরেন ইউনাইটেড ফাইন্যান্স বাই করছি, আমি কি রিস্ক নিয়ে বাই করছি দেখেন, আমি এই যে আমি 1.5 লক্ষ ইউনাইটেড ফাইন্যান্স বাই করছি, আমি বাই করতে গিয়ে দেখলাম আমি যখন বাই করি তখন আমার সব শেয়ার ফ্লো, এখন যদি ওটা সেল না হয় আমার তো ক্যাশ দিতে হতো, রাইট। মানে যাই হোক আমি লাকি দুইটা পর্যন্ত আমার টেনশন নেওয়া লাগছে, 2টার সময় গিয়ে আমার অ্যাডজাস্টমেন্টটা হয়েছে। তো আপনি তো আবার আজকে হইল কি এই 3% ল দেওয়ার ফলে আমাকে আবার সেই ফ্লোর স্মরণ করায়। তা আপনি দেখেন ফ্লোর দেওয়াতে আপনি বিনিয়োগকারীর 2টা বছর মানে উইদাউট প্রফিট লস পড়ে আছে, মানির কোনো নাই, ফিউচার ভ্যালু বলে কিছু নাই। আপনি 2 বছর ঠিক আছে, আপনি ওই সময় অনেক ঝামেলা ছিল, তাও এত লং টাইম আপনি 18 মাস 19 মাস আপনি ফ্লোর রাখার পর আপনি বাজার তুলছেন, বাজার নেগেটিভ ট্রেন্ডে গেছে, আপনি ফান্ড ক্রাইসিস দূর করবেন, বিনিয়োগকারীরা কোথায় স্বস্তি, আপনি একটা স্টেটমেন্ট আপনার অনেক বড় জিনিস, যে আপনার অনেক সময় হয় না, আপনি একটা এত জোরালো একটা স্টেটমেন্ট দিলেন যে বিনিয়োগকারী সবার কনফিডেন্স বেড়ে গেল, তো তাদের কাজ হচ্ছে বিনিয়োগকারীর কনফিডেন্স বাড়ানো, কিন্তু 3% দেওয়ার ফলে হয়েছে কি বিনিয়োগকারীর কনফিডেন্স গেছে লেস। একদম। তো আপনি যে একটা আইন করার জন্য একটা বডি লাগে, এটা কমিশন বডি আছে কিন্তু বিএসসি, তো ইনারা কি আলোচনা করে না, কোনো অ্যানালাইসিস করে না? আপনার যেমন দেখেন ট্রেডিং এ কি প্রবলেমটা, ইনভেস্টমেন্ট আর ট্রেডিং এগুলো আলাদা জিনিস, ধরেন আমি একই জিনিস হিসেবে ধরলেও হয়, ধরেন আপনি একটা শেয়ার 10% বা বাড়লো 2 দিনে 3 দিনে আপনার ধরেন 15% বাড়লো, সে 3% নিচে বাড়ি দিয়ে আবার 20% বাড়তে পারে, এখন নিচে বাড়ি দিলে তো সে ফ্লো হয়ে যাচ্ছে, রাইট, সে তো আর উঠতে পারবে না। সব প্রত্যেকটা জিনিস একটা বাউন্সের একটা জায়গা দিতে হয়, যখন আপনি বাউন্স করতে পারবে না, যেমন দেখেন গতকালকে দেখেন एग्जांपल আরডি ফুড প্রায় হল্টেড, আজকে বামে হল্টেড। আপনি দেখেন, আপনি ধরেন এই যে আইটি সেক্টর ডাইনে হোল্ডেড ছিল, আজকে যাক পরবর্তীতে লাস্টে আবার বাড়ছে, কিন্তু শুরুতে দেখেন বামে আইসা পড়ে আছে, অনেক শেয়ার বামে পড়েছিল, হল্টেডের মতো ছিল। সো এইরকম অনেক শেয়ার ছিল যেগুলো আজকে বামে হল্টেড হয়েছে শুধুমাত্র 3% আইনের কারণে। সো আপনি একদিকে বাজার লুজার করলো, দেখেন 100-100 কাছাকাছি আজকে আমি 97 পর্যন্ত দেখছি ইন্ডেক্স নেগেটিভ, সো কালকে নেগেটিভ হয়েছে 41। তা আপনি আইন কইরা তো আজকে 41-এর জায়গায় যদি 21 হইতো, তাইলে আমি ভাবতাম যে না আপনার আইনটা ঠিক আছে, আপনি তো বাজার ধরে রাখতে পারেন, আপনি কি করতেছেন? আপনি যেসব শেয়ারের বায়ার ছিল, আপনি রবি দেখেন না কত স্ট্রং বায়ার ছিল, আজকে সকাল থেকে হন মার্কেট লিডার হয়ে গেছিল রবি সকাল থেকে, মানে আপনি যদি রবির লাস্ট ডাউন হইতে পারে, লাস্ট 3 ডেজ যদি দেখেন আপনি ডাউন হইতে পারে, কিন্তু আজকে লর কারণে সারাদিন বামে হলটা লাস্টের দিকে একটু 25 ইভেন বায়ারলেস ছিল অনেক সময়। সো আসলে হয়েছে কি আপনার, আমার যেটা মনে হয় আলী ভাই, যার যেই কাজ সেটা করা উচিত, আমি এক্সট্রা পাওয়ার খাটায় লাভ নাই, আমি এখানে কাউকে দোষ দিব না, আমার কথা, আমার বক্তব্য ক্লিয়ার একেবারে, আপনার যার যেই কাজ, কাউকে আপনার ডেথ করা যাবে না, যার যেই কাজ সেটা যদি সঠিকভাবে করে, এখনো সময় আছে, তাহলে বিনিয়োগকারীদের জন্য এই মার্কেট থাকবে, আদারওয়াইজ বিনিয়োগকারী এই মার্কেটে থাকবে না, হয়তো মার্কেট থাকবে বিনিয়োগকারী থাকবে না। থ্যাংক ইউ সো মাচ বিনিয়োগকারী ভাইয়েরা, আপনারা আমাদের আলোচনা শুনে আপনারা আপনাদের নিজস্ব সিদ্ধান্তগুলো নেবেন এবং আশা করি আপনারা অনেক ভালো থাকবেন। আমাদের অনেক দোয়া রইল, আমি নিজেও একজন সাধারণ বিনিয়োগকারী, আমাদের অনেক দোয়া রইল আপনার বিনিয়োগ হেফাজত থাকুক, আপনারা অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।